ভারতের কাশ্মীরে একটা মর্মান্তিক জঙ্গি হামলা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে 20 জন মানুষ, নির্দোষ পর্যটক নিহত হয়েছেন। কয়েকজন জঙ্গি হামলা করেছে এবং খুব ঠান্ডা মাথায় একজন করে ধরে ধর্ম পরিচয় জিজ্ঞেস করে তাদেরকে হত্যা করেছে। একমাত্র মুসলিম সেখানে যিনি মারা গিয়েছেন তিনি হচ্ছেন স্থানীয় একজন পর্যটক গাইড, যিনি খচ্চরের পিঠে চড়ে পর্যটকদের ঘোরাতেন। তিনি চেষ্টা করেছিলেন জঙ্গিদেরকে বিরত রাখার জন্য। ধস্তাধস্তির এক পর্যায়ে তাকেও গুলি করে জঙ্গিরা। এই মর্মান্তিক ঘটনায় গোটা বিশ্ব যখন হতবাক, স্তম্ভিত, সকল দেশ যখন নিন্দা জানাচ্ছে, সকলেই যখন সমস্বরে এই হামলার প্রতিবাদ জানাচ্ছে, একজন মানুষ তখন খুবই নির্মমভাবে, খুবই অসংবেদনশীল হিসাবে, খুবই খাচ্ছড়ভাবে এটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করেছেন। এবং তিনি হচ্ছেন বাংলাদেশের মন্ত্রী আসিফ নজরুল। আসিফ নজরুল সাহেব খুব দ্রুত ফেসবুকে একটা কমেন্ট দিয়েছেন, লেখা দিয়েছেন, এবং সেই লেখায় তিনি এই হামলার তথাকথিত এক লাইনে একটা নিন্দা প্রকাশ করার পরে তারপরে তিনি এটার পুরো দায়িত্বটা দিয়ে দিয়েছেন মোদী সরকারের উপরে। শুধু মোদী সরকারের উপরে না, তিনি একেবারে বিজেপি নেতাদের নাম ধরে ভারতীয় সরকার এবং বিজেপির যে শীর্ষস্থানীয় শক্তিশালী লোকজন যারা আছেন তাদের নাম ধরে তাদের বিরুদ্ধে বলেছেন। উনি বলেছেন, আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ, অজিত দোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে। মানে অস্ত্র এবং অস্ত্র চালানোর লোক কারা ঢুকিয়েছেন? অমিত শাহ, অজিত দোভাল ঢুকিয়েছেন। এটা কে দাবি করছে? বাংলাদেশের একজন মন্ত্রী। আসিফ নজরুলের যে বাপ রাষ্ট্র পাকিস্তানের যে মন্ত্রী আছে আসিফ সাহেব, ওর নামও আসিফ, ওই আসিফের মাথা এই আসিফের চেয়ে বেটার। তারা কিন্তু বলে নাই বিজেপি করেছে, তারা কিন্তু বলে নাই যে রাষ্ট্র মদত দিয়েছে। যদিও পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে যে ভারতের এই হামলার পিছনে আইএসআই এর মদত আছে, কিন্তু তারপরেও দেখেন পাকিস্তান একটা তাদের মতো করে একটা পলিটিক্যাল রেসপন্স দিয়েছে। তারা বলেছে ভারতের ভিতরে অনেক ধরনের বিপ্লবী সংগঠন আছে, বিভিন্ন জায়গায় বিপ্লব এবং বিদ্রোহ চলছে, তারই ফলশ্রুতিতে এই হামলা। মানে তারাও স্বীকার করেছে যে এই হামলাটা কোনো বিদ্রোহী গোষ্ঠী করেছে, বিপ্লবী গোষ্ঠী করেছে, যেটা তাদের ভাষায়। আফসোস, পাকিস্তানের লোকজনকে আমরা ভাবতাম বোকাশোকা, পাকিস্তানের লোকজনকে আমরা ভাবতাম বুদ্ধিহীন। সেই আসিফের তুলনায় বাংলাদেশের আসিফের যে অবস্থা আমরা দেখলাম, আসিফ নজরুলের অবস্থা দেখলাম, তা লজ্জার, ঘৃণার, আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটি অগ্রহণযোগ্য একটা বিষয়। মুশকিল হচ্ছে ডক্টর ইউনূস এমন সব ক্লাউনদেরকে ওনার আশেপাশে নিয়ে এসেছে, এই ক্লাউনরা বুঝতে পারে না যে কোনটা ফেসবুকে বলা ভালো এবং কোনটা রাষ্ট্রের দায়িত্বে থাকা অবস্থায় বলা ভালো। তারা এই দুইটার মধ্যে কোনো তফাৎ পায় না। মানে ফেসবুকে একটা অগামোগা লোক যে কোনো জিনিস লিখতে পারে, যে কাউরে গালি দিতে পারে, কেন হাহা রিয়েক্ট দিলি বলে একজন আরেকজনকে কিলাইতে পারে, মারতে পারে, কিন্তু রাষ্ট্রে যারা চালান, সরকার যারা চালায়, মন্ত্রী লেভেলে যারা আছে বা মানে একটু শীর্ষস্থানীয় লোকজন যারা আছে, তারা যা কিছু চাইলে ফেসবুকে লিখতে পারে না। এই জিনিসটা আসিফ নজরুল দীর্ঘক্ষণ পরে বুঝেছেন। কিভাবে বুঝেছেন? কারণ হচ্ছে ওইখানে ঢুকে হাজার হাজার বাঙালি ওনাকে ব্যাশিং করেছে, কমেন্ট দিয়েছে। অবশেষে আসিফ নজরুল সেই স্ট্যাটাস ডিলিট করে যথারীতি পালিয়ে গেলেন। এদের একটা সুবিধা আছে কি জানেন? আল্লাহ এদেরকে ব্রেইনও দেয় না, ব্রেন টিউমারেরও ভয় নাই। মানে একটা ব্রেন না থাকলে ব্রেন টিউমার নাই, সুতরাং তাদের এই ভয় নাই। এই সুবিধাটা তাদের আছে, কিন্তু এই সুবিধাটা আমাদের নাই। আপনার যদি ব্রেন টিউমার হয়, আল্লাহ না করুক, একটা বিপদ আপদে পড়েন, তাহলে আমাদেরকে দ্রুত চিকিৎসা পাওয়ার অবস্থা এই দেশে নাই। আমাদেরকে যদি পার্শ্ববর্তী দেশে যেতে হয়, ভারতে সেটা যেতে পারবো না। কেন পারবো না? কারণ 5ই আগস্টের ঘটনার পরে ইচ্ছাকৃতভাবে ডক্টর ইউনূস এবং তার এইসব ব্রেনলেস ক্রিয়েচাররা ভারতকে উস্কে দেওয়ার যতটুকু সম্ভব কাজ করছে। কেন করছে? নর্মালি সরকার যখন ফেল করে, রাষ্ট্র যখন ফেল করে, তখন যে কোনো ডিকটেটর, যে কোনো শাসক চেষ্টা করে একটা ধরনের দেশপ্রেমের উত্তেজনা তৈরি করতে। একটা শত্রু দরকার হয় এবং সেই শত্রুর সাথে তারা কুস্তি লড়ে জনগণকে এক ধরনের এক ধরনের শান্তি দিতে চায়, এক ধরনের স্পিরিটের মধ্যে রাখতে চায়, গায়ের জোরের মধ্যে রাখতে চায়, রাখে এদের দুর্দশা ভুলিয়ে রাখতে চায়। এটা আগে হয়েছে, আপনার মনে আছে একসময় পাকিস্তানের শাসক বলেছিল দরকার হলে 100 বছর ঘাস খেয়ে থাকবো, তাও আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করবো। এর মূল কারণটা হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরি করা না, ঘাস খাওয়ার বিষয়টা লোকজনের কাছে একটু স্টাবলিশ করে ফেলা। আপনারা অনেকেই বলবেন যে না, ভারতের বিরুদ্ধে রাগের, ক্ষোভের আমাদের যৌক্তিক কারণ আছে। আমি
যে ট্রেড ডেফিসিটের কথা বলছি না, আমি আমাদের সীমান্ত কিলিং এর কথা বলছি না, আমি আমাদের অভিন্ন নদীগুলোর পানিতে উৎসমুখে যে তারা ডিস্টার্ব করছে তার কথা বলছি না, সেগুলো রুটিন কূটনৈতিক তৎপরতা, সেগুলোর বিরুদ্ধে বাংলাদেশের সরকার, বাংলাদেশের নাগরিক, আমি আপনি সকলেই এক আছি, সকলেই আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু পাশের বাড়িতে, পাশের দেশে যখন একটা মর্মান্তিক ঘটনা ঘটে, সেটাকে নিয়ে মকারি করা, সেটাকে নিয়ে কুৎসিতভাবে রাজনীতি করার যে চেষ্টা এই আসিফ নজরুল্লাহ করছেন, তার নিন্দা না জানিয়ে আসলে আমরা সুস্থ লোক যাদের ব্রেন আছে, ব্রেন টিউমারের ভয় আছে, তাদের আর কোনো গতি নাই। আপনারা দেখবেন এরা কি করেছে, এরা হঠাৎ করে চিকেন নেক ভেঙে দিব, সেভেন সিস্টার খেয়ে ফেলবো, এটা ডক্টর ইউনূস শুরু করে তার ল্যাংবোটরা বলা শুরু করলো। মানে কোন সুস্থ লোক ভাববে বাংলাদেশ এখন সেই পর্যায়ে আছে যে ভারতের সাথে যুদ্ধ করে আপনি তার সেভেন সিস্টার খেয়ে দিবেন? এটা আমিও জানি, আপনি জানি, আমি জানি না ডক্টর ইউনূস এবং তার এইসব স্টুপিড লোকজন জানে কিনা না, কিন্তু তারা এই জিনিসটা এমনভাবে করেছে, এতে কি হয়েছে, ভারত শঙ্কিত হয়েছে, ওরে বাবারে তাইলে তো এরা জঙ্গি ঢুকাবে, এরা লোক ঢুকাবে। ভারত টুরিস্ট ভিসা অলমোস্ট বন্ধ করে দিয়েছে, চিকিৎসা ভিসা খুবই কঠিন করে দিয়েছে, ভুগছে জনগণ। একটা কথাই আছে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আমরা প্রজারা কষ্ট পাচ্ছি। কেন কষ্ট পাচ্ছি আমি আপনাকে বলি। আপনারা প্রিয় দর্শক অনেকেই জানেন যে আমি লন্ডনে এসেছিলাম, আমার 2022 সাল থেকে এখানে চিকিৎসা চলছে, আমাকে রুটিন মাফিক বছরে একবার আসতে হয়। আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিয়েছেন বলে হয়তো আমি আসতে পেরেছি, কিন্তু সাধারণভাবে যদি আপনি চিন্তা করেন, একজন সাধারণ বাঙালি নাগরিক, একজন সাধারণ চাকুরিজীবী, ব্যবসায়ী, মধ্যবিত্ত মানুষ, তার যদি একটা চিকিৎসার প্রয়োজন হয়, একটু জটিল চিকিৎসার প্রয়োজন হয়, আমরা সাধারণত এই নাগরিকদেরকে দেখতাম ভারতে যেতে, কারণ ভারতে যাতায়াত করার সুবিধা, খরচ কম হয়। আজকে এই ডক্টর ইউনূস, আসিফ নজরুলের মতো লোকজনের উস্কানিতে সেই পথটা রুদ্ধ হয়ে গেছে আমাদের। হ্যাঁ, শেখ হাসিনা ওইখানে আছেন, সেটা নিয়ে যদি রাজনৈতিক টানাপোড়েন থাকে, সেটা সেই জায়গায় ভদ্রভাবে রাখা সম্ভব। কারণ কি, আপনি দেখেন তারেক রহমান কি 2007-এর পরে লন্ডনে চলে আসেন নাই? উনি কিন্তু, তারেক রহমান কিন্তু এখানে আছেন। তার বিরুদ্ধে কি আওয়ামী লীগ পার্সু করে নাই? তার বিরুদ্ধে কি সরকার চেষ্টা করে নাই যে তারেক রহমানকে এনে বিভিন্ন তার যে কারাদণ্ড, তার মৃত্যুদণ্ড, তার অন্যান্য দণ্ড আছে সেগুলো ভোগ করানোর জন্য? এটা নিয়ে কি তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কখনো খুব উস্কানিমূলক কিছু করেছে? ব্রিটিশ এবং বাংলাদেশ রাষ্ট্র যে সম্পর্ক, সরকার টু সরকার যে সম্পর্ক, সেটা কিন্তু নর্মাল ছিল। বাংলাদেশ তার মতো করে পার্সু করেছে, ব্রিটিশ সরকার অবশ্যই এটা হস্তান্তর করবে না, তারা করে নাই। কিন্তু এইটা নিয়ে কি কেউ এসে বলেছে যে ব্রিটিশের সেভেন সিস্টার খেয়ে দিব, ওয়েলস খেয়ে দিব, নর্দার্ন আয়ারল্যান্ড খেয়ে দিব, বা স্কটল্যান্ড খেয়ে দিব, এই টাইপের কথা কি কেউ বলেছে এখানে এসে? কেউ বলে নাই। কিন্তু ভারতের ক্ষেত্রে এটা বলছে, বলার কারণে যে মুশকিলটা হচ্ছে সাধারণ মানুষজন ভুগছে। আমি একটা উদাহরণ দিলাম যে কিভাবে আমি আপনি যদি আজকে বিপদ হয়, একটা চিকিৎসা হয়, যাবো কোথায়? আমাদের এই কুতুবরা বলছে, এই কি আমি দেখলাম যে জুলাই আন্দোলনকারী আহত অনেককে পাকিস্তানে পাঠাবে চিকিৎসা নেওয়ার জন্য। পাকিস্তান ভিক্ষার কাটুরা নিয়ে ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করছে, অর্থনীতির অবস্থা খারাপ, বম খায়, মায়ের খায়, ওইটা একটা ফেল স্টেট। ওর নিজের চিকিৎসা দরকার, ওই পুরো রাষ্ট্রের চিকিৎসা দরকার, সেখানে নাকি আমরা এখন যাবো চিকিৎসা নিতে। মানে পিরিতি বায়া বায়া পড়ে, গইলা গইলা পড়ে, বুঝছেন? এই বায়া বায়া পড়া, গিলা গিলা পড়ায় ভুক্তভোগী হচ্ছে শত শত, হাজার হাজার, লাখ লাখ চিকিৎসা প্রার্থী বাংলাদেশের জনগণ। এটা গেল এক জিনিস। আপনি দেখবেন আরেকটা কাজ কি হয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে আমাদের বাণিজ্য উপদেষ্টা, আরেক কুতুব। বাণিজ্য উপদেষ্টা কি বললেন, এতে আমাদের কোনো ক্ষতি হবে না। কয়দিন পরে বলে 2000 কোটি টাকা বছরের লস হবে। 2000 কোটি টাকা বাংলাদেশের ক্ষতি হবে, কারণ ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। ভারত কেন ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে? কারণ সেই টিএসসি থেকে শুরু করে একেবারে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যেখানে ইউনূস সাহেব থাকেন, যমুনা পর্যন্ত প্রত্যেকে সেভেন সিস্টার খায়া দিবে, সেভেন সিস্টার খায়া দিবে। ওনারা আরেকজনকে নিয়ে আসছে না, ওই যে ইংরেজিতে খুব বক্তৃতা দেয়, বিডার চেয়ারম্যান, আমি ভদ্রলোকের নামটা ঠিক মনে করতে পারছি না, ইনো কার কথা বলছি, যে তার ইংরেজি বক্তৃতা খুব পপুলার হলো, খুব জনপ্রিয় হলো, আমরা সবাই হাততালি দিলাম। আপনি দেখেন ইনভেস্টমেন্ট সামিটে সে কি বলতেছে, ইনভেস্টররা আসো, এখানে থাকবা, এখান থেকে করে সেভেন সিস্টারে যাইতে পারবা, সেভেন সিস্টারের মাধ্যমে নেপালে যেতে পারবা, ভুটানে গিয়ে রফতানি করতে পারবা। আরে ভাই, পাশের বাড়ি তোমাকে সেভেন সিস্টারে অ্যাক্সেস দিবে কি না? মানে যদি বলতো যে ভারতে রফতানি করতে পারবা, তাহলে আমি মানতাম যে গোটা ভারত একটা পটেনশিয়াল রাষ্ট্র হিসাবে সে বলছে যে ওই দেশে আমরা রফতানি করবো। দেশ না, বক্তৃতা বলছে সেভেন সিস্টার রফতানি করতে পারবা। মনে হচ্ছে যে সেভেন সিস্টার লেখে দিয়ে দিছে আমাদেরকে, মনে হচ্ছে সেভেন সিস্টার আমাদের কারো কাবিনের সম্পত্তি ছিল, ওইটা বা আমাদের কি বলে ফরাজের সম্পত্তি ছিল, নানা বাড়ি থেকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসতেছি।
এই যে টেনশন তৈরি করা, এই যে 2000 কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি করে দেওয়া বছরে, এবং এই টাকাটা কে দিবে? এটা কিন্তু ডক্টর ইউনূস দেবে না, এটা কিন্তু ওই ক্ষুদ্র ঋণের কিস্তি না, এই টাকাটা কে দিবে? সাধারণ ব্যবসায়ীদের দিবে। এই 2000 কোটি টাকা কিন্তু শেষ না, 2000 টাকা শুধু খরচ বাড়বে এক্সপোর্টের। এইটার কারণে যেটা হবে, বাংলাদেশ তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হারাবে, আমরা কম্পিটিশনে টিকতে পারবো না অন্যান্য দেশের সাথে, কারণ আমাদের ট্রান্সপোর্ট করার খরচ 2000 কোটি টাকা বেড়ে যাবে। বায়াররা তখন আমাদেরকে অর্ডার দেওয়া কমিয়ে দিবে, ক্রেতারা আমাদের দেশ থেকে কেনা কমিয়ে দিবে। সেটার একটা বিরাট এফেক্ট আছে, সেটার একটা বিরাট প্রতিক্রিয়া আছে। অর্ডার কমে যাবে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন যে জিডিপি এখন মাত্র গেস করা হচ্ছে 3%-এ নেমে আসবে, যেটা আমাদের 6-7-8% পর্যন্ত সাধারণ জিডিপি দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই প্রবৃদ্ধির হার এখন 3% নেমে যাবে।